মার্জার, ফ্যাক্টস অ্যান্ড ফিকশন। ইস্টবেঙ্গলে যে পড়শি ক্লাব আছে, যার কয়েক বছর আগে একটা মার্জার হয়ে যায় আরও একটা ক্লাবের সাথে, প্রতিষ্ঠিত ক্লাবের সাথে। সেই মার্জারটা নিয়ে বহুদিন ধরে ভাবছিলাম একটা কিছু বক্তব্য রাখবো। কেন, খুচরো কাজটা এটা ওটা আমি বহুদিন ধরে লিখছি আমার চ্যাট ফোরামে, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল বিষয়টা নিয়ে একটু বিশদে আলোচনা করা দরকার। কারণ আমি দেখেছি যে এই মার্জারটা নিয়ে এবং তার আগেও পরে বিভিন্ন সময় ইস্টবেঙ্গলের ফ্যানরা বলুন বা আপনার ওই মাচা বাগানের ফ্যানরা বলুন, তারা বিভিন্ন কথাবার্তা বক্তব্য রাখে, দাবি দাওয়া করে, যেগুলো বেশিরভাগই ভুল। এবং কেন সেগুলো ভুল আমি জানি না। দেখুন, যারা মাচা বাগান, যাদের মার্জার হয়েছে, তারা তো একটা ডিফেন্সিভ মোডে থাকবেই, কিন্তু ইস্টবেঙ্গলের ফ্যানরাও অনেক বেশিরভাগই ভুলভাল বলে অনেক কথাবার্তা, এবং ভুলের কারণটা আমি জানি না, অজ্ঞতার জন্য নাকি ব্যাপারটা পরিকল্পিত, সুপরিকল্পিত। অজ্ঞতাটা হতে পারে, তার কারণ আমি এই যে দেখুন এখন ইস্টবেঙ্গল যে এখন এত খারাপ ফল করছে আইএসএলে, তার দরুন আমি দেখছি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন যেসব চ্যানেলগুলো আছে, ইস্টবেঙ্গলের ফ্যান গ্রুপ আছে, তারা বিভিন্ন পোস্টমর্টেমে এখন সেশন করছে, পোস্টমর্টেম আড্ডা করছে। তো পোস্টমর্টেম আড্ডা শুরু হচ্ছে পোস্টমর্টেম হয়ে, তারপর কিন্তু এগুলো শেষ হচ্ছে প্ল্যানচেটের মতন করে। পোস্টমর্টেম শুরু হচ্ছে কিন্তু শেষ হচ্ছে প্ল্যানচেট। আমি আমার চ্যাট ফোরামে কিন্তু পোস্টমর্টেম করছি না ইস্টবেঙ্গল নিয়ে। আসবো মার্জার ব্যাপারটা আসবো, এই ব্যাপারটা বলিনি। অজ্ঞতাটা কেনই বলছি, খুব সম্ভবত ইস্টবেঙ্গল ফ্যানদের অজ্ঞতার জন্য এসব অনেক উল্টোপাল্টা দাবি দেওয়া করছে মার্জার সংক্রান্ত। আমি আমার চ্যাট ফোরামে দেখবেন ইস্টবেঙ্গলের ব্যর্থতা নেই, খুব বেশি পোস্টমর্টেম করছি না। তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল যে ব্যর্থ হবে সেটা আমি মৌসুমের শুরুতেই বলে দিয়েছিলাম, এবং আমি কারণ দিয়ে বলেছিলাম কেন ইস্টবেঙ্গল ব্যর্থ হবে। সুতরাং আমি যখন কারণ আগেই জানতাম, তখন ব্যর্থ হওয়ার পর আমার কাটাছেঁড়া করে জানার দরকার নেই যে কেন ব্যর্থ হচ্ছে। এবার যারা উল্টোপাল্টা দাবি করেছিল, যারা নাচন কোদন করেছিল সাউল ক্রেসপোকে নিয়ে, ক্লেটনকে নিয়ে, কোয়াদ্রাতকে নিয়ে, সে সমস্ত ফ্যান ক্লাব বা ইউটিউবাররা, তারা এখন পোস্টমর্টেম করছে এবং অন্ধের মতন পোস্টমর্টেম করছে। কেন, তারা তো জানে না ঠিক কেন ফেল করছে, এবং তারা তারপর শেষে কী হচ্ছে, অজ্ঞতার হাত, একে অপরের অজ্ঞতার হাত ধরে প্ল্যানচেটের মতন করে একে ওকে ডাকছে, ডেকে আনছে, কেউ কান্নাকাটি করছে, এরকম হচ্ছে। যাকে আমরা মার্জারে আসি। দেখুন, মার্জারের তিনটে ব্যাপার আছে। আপনারা যারা ধরুন মানে প্রফেশনাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, প্রফেশনাল কথাটা আবার ভুলভাল ব্যাখ্যা হয় ভারতে, ইস্টবেঙ্গল ফ্যানরা তো বলেই উল্টোপাল্টা ব্যাখ্যা করে, সেটা নিয়ে পরে বলবো। তো আপনারা কেউ যদি একটা ধরুন মানে ভালো জায়গায় চাকরি করেন এবং যদি মার্জারের সাথে যুক্ত থাকেন, তো জানবেন যে মার্জার, অ্যাকুইজিশন আর ইন্টিগ্রেশন ব্যাপারগুলো খুব কাছাকাছি। মার্জার, অ্যাকুইজিশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এবার মিথ্যেটা কোথায় বলা হয়, মিথ্যেটা ইন্টিগ্রেশন প্রসেসে বলা হয় এবং মার্জারের পরবর্তী ক্ষেত্রেও বলা হয়, মানে আফটার ইন্টিগ্রেশন অ্যান্ড ডিউরিং ইন্টিগ্রেশন। কীরকম, যেমন ধরুন ইস্টবেঙ্গল ফ্যানরা বলছে যে মোহনবাগান মরে গেছে, বা যারা মাচা বাগান তারা বলছে এটিকে মরে গেছে। কেউ মরেনি, কেউ বাঁচেনি। একটা ইন্টিগ্রেশন প্রসেস হয় যখন দুটো ক্লাবের মধ্যে মার্জার হয় বা দুটো কোম্পানির মধ্যে মার্জার হয়, তখন ইন্টিগ্রেশন প্রসেস হয়। এবার ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে, ধরুন একই ল্যান্ডস্কেপে দুটো এন্টিটি অপারেট করছে। ধরুন দুটো ফুচকাওয়ালা ইন্টিগ্রেট করলো, মানে কলকাতার দুটো নামি ফুচকাওয়ালা ইন্টিগ্রেট করলো, তো একই তল্লাটে হয়তো ধরুন বেলেঘাটায় দুটো ফুচকালাই বসে, তো দুজন তো একসঙ্গে বসবে না। সে ঠিক করবে, ঠিক আছে বেলেঘাটা আমি ফুচকা বিক্রি করব, শিয়ালদা তুই ফুচকা বিক্রি করবি, আর সল্টলেকে তুই ফুচকা বিক্রি করবি, হাওড়া আমি ফুচকা বিক্রি করব। তো সেরকমই মোহনবাগান বা মাচা বাগান ওরা খেলতো আই লিগে খেলতো, আর কলকাতা ফুটবল লিগে খেলতো। এটিকে আইএসএলে খেলতো এবং এটিকে কলকাতা ফুটবল লিগে একটা লোয়ার ডিভিশনে খেলতো। এবার মার্জারের পর তো দুটো ক্লাব মিলে একটা ক্লাব হয়ে গেল বা একটা পরিচয় হয়ে গেল তাদের। তো তখন তো তারা দুটো ডিভিশনে খেলতে পারে না। এটিকে মোহনবাগান বা এখন যেটা মোহনবাগান সুপার জায়ান্ট হয়েছে, তারা তো একসাথে তো একটা লিগে দুটো নামে খেলতে পারে না বা দুটো ধাপে খেলতে পারে না। তো সেই জন্য কী করা হলো, কোন ডিভিশনে কে হায়ার লিগে খেলছে, যেমন কলকাতা ফুটবল লিগে মার্জারের আগে মোহনবাগান টপ টায়ারে খেলছিল আর এটিকে একটা লোয়ার টায়ারে খেলছিল। এটিকে রেজিস্টার থাকতে হতো, যেহেতু এটিকে ইন্ডিয়ান ফুটবল সিস্টেমে থাকতে হবে, তাই আইএফএতে রেজিস্টার্ড ছিল এবং লোয়ার ডিভিশনে ছিল। তো মার্জারের পর অবশ্যই তারা দুটো এন্টিটির মধ্যে যে হায়ার লেভেলে রয়েছে সেই এন্টিটিটাকে পছন্দ করে নিয়েছে, তাই তারা
মোহনবাগানের যে স্লটটা ছিল মানে টপ টায়ারে ইন কলকাতা ফুটবল লিগ সেটা ব্যবহার করলো। তেমনই ন্যাশনাল লেভেলে এটিকে খেলতো আইএসএলে, মোহনবাগান কিন্তু আই লিগে। তো আইএসএল যেহেতু আই লিগের থেকে ওপরের ধাপের লিগে, তো সেই জন্য আই লিগ থেকে সরিয়ে নেওয়া হলো এবং যে এটিকে যে লাইসেন্সটা ছিল আইএসএলে সেটা ব্যবহার করতে শুরু করলো। তার মানে কী হলো, দুটো লিগেরই যেটা হায়ার লেভেল রয়েছে সেইটা ব্যবহার করা শুরু হলো, মানে কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের স্লটটা আর আইএসএলে এটিকে স্লটটা। এই হলো এটিকে মোহনবাগানের মার্জারের ইন্টিগ্রেশন প্রসেস। এবার আমি দেখি মানে ইস্টবেঙ্গল ফ্যান বা মাচারা এরা কেউ 77, 23, 80, 20 এগুলো করতে থাকে। দেখুন এই পার্সেন্টেজটা বড় ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে পারসেপশন বা অ্যাকচুয়াল রিয়েলিটিটা কী যে কোনো একটা সম্পর্কের। যেমন ধরুন একটা মেয়ে বিয়ে করলো, একটা ছেলেকে বিয়ে করলো, তো বিয়ের পরবর্তী জীবনে মেয়েটার বাক স্বাধীনতা রয়েছে কিনা বা কোনো সিদ্ধান্ত জানানোর, মেয়েটা কি না বলতে পারে সে সম্পর্কে, যদি না বলার অধিকার থাকে, যদি বিভিন্ন বিষয়ে তার একটা মতামত দেওয়ার একটা অধিকার থাকে, তাহলে ওটা একটা ব্যালেন্সড রিলেশনশিপ, ঠিক আছে? তার মানে দুজনেই বেঁচে আছে। কিন্তু মেয়েটা যদি বিয়ের পর একটা জড়বস্তুতে রূপান্তরিত হয়, যদি তার একমাত্র কাজ থাকে মানে পাশের বাড়ি গিয়ে পরনিন্দা পরচর্চা করা আর বাড়িতে বসে টেলিভিশন দেখা, তার মানে মেয়েটা কিন্তু এক প্রকার মৃত্যু হয়ে গেল বিয়ের পর। যে মেয়েটা বিয়ের পূর্ববর্তী জীবনে একটা স্বাধীন একটা প্রাণোচ্ছ্বাসে ভরা একটা মানুষ ছিল, বিয়ের পরে সেই মেয়েটা কিন্তু এক প্রকার মারা গেল। তো আপনারা যদি দেখেন এই যে মাচা বাগানে যে কর্মকর্তাদের, তারা কিভাবে এখন বেঁচে আছে, তারা ওই ভিভিআইপি টিকিট পায় এবং তারা প্রেস মিডিয়া তাদের কাছে যায়, তারা ওই ইস্টবেঙ্গল নিয়ে পরনিন্দা পরচর্চাটা করে, ইস্টবেঙ্গল এই হলো, মোহামেডান এই হলো, এই হচ্ছে তাদের কাজ। কিন্তু যে মোহনবাগান সুপার জায়েন্ট যে এন্টিটিটা রয়েছে সেটা যে অপারেশনসে তাদের কোনো অধিকার নেই। তো সেই ক্ষেত্রে এই রিলেশনশিপে যেটা হয়েছে যে মোহনবাগান এক প্রকার মারা গেছে আফটার মার্জার, মানে মার্জার হওয়ার পর, মানে বিবাহ হওয়ার পর মেয়েটা এক প্রকার অর্ধমৃত। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই হয়েছে। এবার আপনি যদি দেখুন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলকে কিনে নিত, ইস্টবেঙ্গল এক প্রকার টোটাল বিকৃত হয়ে যেত, মানে এখানে ইনভেস্টমেন্ট ওই ব্যাপারই না, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এক প্রকার কৃতদাস হয়ে যেত। মানে এই হচ্ছে তফাৎ, মানে আপনি কৃতদাস নাকি আপনি একজন কর্মী। ধরুন আপনি একটা কোথাও চাকরি করেন, কোনো একটা অফিসে চাকরি করেন, তো আপনি কর্মী বা যেটা আমরা বলি চাকর বা চাকুরের, তো আপনার একটা অধিকার রয়েছে। ধরুন আপনার চাকরিটা পছন্দ নয়, তো আপনি সেই চাকরি থেকে বেরিয়ে যাওয়ার একটা অন্য চাকরি নেওয়ার একটা অধিকার আপনার রয়েছে। কিন্তু আপনি যদি কৃতদাস হন, যে স্লেভারি প্রথাটা এই মুহূর্তে কিন্তু অ্যাবলিশড, মানে অফিসিয়াল কেউ মানে কেউ আর দাস রাখতে পারে না কাউকে, বন্ডেড লেবার কনসেপ্টটা উঠে গেছে, অন্তত ভারতবর্ষ নেই, গোটা বিশ্ব জুড়েই নেই, লিগালি সেটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। আপনি কিন্তু যদি দাস হতেন, কৃতদাস, আপনার কিন্তু সেই স্বাধীনতাটা থাকতো না যে আমি এ থেকে বেরিয়ে যাব, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, বা আমার এই প্রভুর তত্ত্বাবধানে থাকবো না, আমি নতুন প্রভুর কাছে যাব। যেটা আপনি যদি চাকরি করেন, আপনার সেই অধিকারটা আছে। তো আপনি যদি দেখেন, আমি আমার চ্যাট ফোনেও শেয়ার করেছি যে এই মার্জারটা হওয়ার পর যারা অর্থটা দিচ্ছে, যেই মালিক, সেই এটিকের যেই মালিক, তিনি বলেছেন এটা হচ্ছে পারপেচুয়াল রিলেশনশিপ, মানে লাইফ টাইম সিমের মতন, মোবাইল সিমের মতন এই লাইফ টাইম এই সম্পর্কটা। তো এখানেই হচ্ছে তফাৎ, যে বলছেন না কেউ 77, 23, 80, 20 এই নাম্বারস ম্যাটার করছে না, 90, 10 এগুলো ম্যাটার করছে না। যেটা ম্যাটার করছে হচ্ছে এই সম্পর্কটা হওয়ার পর কার কি অবস্থান। তো এইটাই বলা ছিল, এবং আমি এটা আগেও বলেছি আমার অন্য পূর্বে কোনো এক অডিওতে, যে এই সম্পর্কের ফলে যেটা হবে হচ্ছে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একটা যেমন জুভেন্টাস ক্লাব ইটালি, সেটা জুভেন্টাস ফ্যামিলির চালাতো। তো জুভেন্টাস ফ্যামিলির যখন রমরমা ছিল, সেই ক্লাবটার খুব রমরমা হলো।
তো সিঙ্গেল ফ্যামিলি ওন্ড যে কোনো বিজনেস, সেটা ক্লাবের মালিকানা হোক বা যে কোনো, সেখানে এই একটা সমস্যা যে সেই ফ্যামিলিটা যতক্ষণ সে মানে ভালো পরিস্থিতিতে রয়েছে, সেই ক্লাবটারও ভালো অবস্থা থাকে, কিন্তু সেই ফ্যামিলিটা সমস্যায় যখন পড়ে, আপনারা তো দেখেছেন বড় বড় ব্যবসায়ী, বিজয় মালিয়া থেকে শুরু করে চোকসি, কত বড় বড় ব্যবসায়ী, তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে গেছে। তো তখন যারা যখনই তারা এই সমস্যায় পড়েছে, তো তাদের মালিকানাধীন যত এন্টিটি রয়েছে সবাই কিন্তু সমস্যায় পড়েছে। তো এইটা ফুটবলের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা দেখবেন বিশ্ব ফুটবলে, ইউরোপে যখনই কোনো মালিক সমস্যায় পড়েছে, সেই ক্লাবটাও বিশাল সমস্যায় পড়ে গেছে। আর যেটা হয় এই ক্ষেত্রে, যে একটা মালিক যদি একটা ক্লাবের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন ক্লাবের যেই লেগেসি যেই স্ট্রাকচারটা থাকে, যে ম্যানেজমেন্ট স্ট্রাকচার বা অফিসিয়াল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা দিনকে দিন সেটা নষ্ট হতে থাকে। ধরুন আপনি এই সিস্টেমটা যেটা চলছে 10 বছর বাদে, এখন আপনি ধরুন এখনও কিছু অফিসিয়ালকে পাচ্ছেন যারা একসময় ক্লাবটা চালিয়েছে, মানে মোহনবাগান ক্লাবটা চালিয়েছে, তাদের এখন হয়তো ক্ষমতা নেই, কিন্তু তাদের একটা অভিজ্ঞতা রয়েছে যে তারা ক্লাবটা চালিয়েছে। আজকে 10 বছর বাদে কিছু অফিসিয়াল থাকবে, বা আজকে 5 বছর বাদে হতে পারে, যাদের হাতে ক্ষমতা নেই এবং তাদের কাছে অভিজ্ঞতাটাও নেই, ক্লাব চালানোর অভিজ্ঞতাটাও নেই। এইটাই হচ্ছে প্রবলেম। এইভাবে আস্তে আস্তে কিন্তু একটা মানুষ প্রথমে ধরুন আক্ষরিক মানে পরোক্ষভাবে দাস থাকে, ধীরে ধীরে সে আক্ষরিক অর্থে দাস হয়ে যায়, তার কৃতদাস হয়ে যায়, তার ক্ষমতাটা লোপ পায়। প্রথম মনে হয় যে আমি হয়তো কৃতদাস, ধীরে ধীরে ওটা একটা বদ্ধমূল ধারণা থেকে ওটা বাস্তব হয়ে যায় যে সে সত্যি একটা কৃতদাস। তো এইটাই বলা হচ্ছে যে মার্জার অ্যাকুইজিশন, যে ইন্টিগ্রেশন প্রসেস নিয়ে অনেকে ভুলভাল ধারণা আলোচনা করে, ইস্টবেঙ্গল ফ্যানরা, মোহনবাগান ফ্যানরা তো করেই। আর যে মার্জার যে 80-20 আমাদের এই আসল ব্যাপারটা হচ্ছে একটা কমিউনিটির দ্বারা নির্ধারণ, মানে একটা কন্ট্রোলড একটা ক্লাব ছিল, যেটাকে আমরা কমিউনিটি ক্লাব বলি, যেটা এককালে ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, 3টে ক্লাবই ছিল কমিউনিটি ওন্ড ক্লাব। তার মধ্যে একটা ক্লাব কিন্তু এখন একটা বিজনেস ফ্যামিলি ওন্ড এন্টিটি হয়ে গেছে। তার পরিচয় কি হয়েছে সেটা ওই যে বললাম, মানে সেটা অনেকটা নির্ভর করছে মালিকের ওপর। মালিক যদি এখন বলে না এটা মোহনবাগানের কন্টিনিউয়েশন, তাহলে তাই ধরে নিতে হবে। লিগালি একটা ব্যাপার রয়েছে। আর যেটা বললাম না যে বিয়ে, সবাই তো বিয়ে করছে, বিয়ের পর একটা মেয়ে কী অবস্থা দাঁড়াচ্ছে সেটার জন্য আমাদের ওয়েট করে দেখতে হবে আফটার বিয়ে, মানে কী দাঁড়াচ্ছে তার পরিবারে, তার স্টেটাসটা। তো এখন যদি ধরুন মোহনবাগান সুপার জায়েন্টের মালিক বলে যে এটা মোহনবাগানের কন্টিনিউয়েশন, তাহলে তাই। যদি বলে এটা এথিকের কন্টিনিউয়েশন, তাহলে তাই উনি। আর যদি আপনি নিয়ম মেনে দেখেন, তাহলে কিন্তু এটা দুটোরই কন্টিনিউয়েশন, মানে মোহনবাগানেরও কন্টিনিউয়েশন অ্যান্ড এথিকেরও কন্টিনিউয়েশন। আপনি যদি বিভিন্ন জায়গায় ওদের মালিকের যদি বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখেন, আরপিএসজি ওয়েবসাইট দেখেন, যদি লখনৌ সুপার জায়েন্টের ওয়েবসাইট দেখেন, যদি ওদের যে ডারবান সুপার জায়েন্টের ওয়েবসাইট দেখেন, এটা পরিষ্কার লেখা আছে। আর সকলে আমি শেয়ার করলাম আমার চ্যাট ফোরামে যে আইএসএল ওয়েবসাইট থেকে যে ইন্টারভিউগুলো বেরিয়েছিল, বা সেই সময় যে টাইমসে টেলিগ্রাফে ইন্টারভিউগুলো বেরিয়েছিল ওদের মালিকের, সেখানে এগুলো পরিষ্কার লেখা ছিল। মানে আমি আজকে যা বলছি সেটা কিন্তু তখনও তাই বলা হয়েছে। এবং আপনি যদি ওয়েবসাইটে যান একই জিনিস দেখতে পারবেন, মানে কোথাও মানে কনফ্লিক্ট বা কন্ট্রাডিকশন দেখতে পারবেন না। যাকে আমার এই ব্যাপারে অ্যাওয়ারনেস করানোর ছিল, মূলত ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য বললাম। মাচাদের জন্য আমার বিন্দুমাত্র কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু আমার মনে হয় যে এডুকেশনটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অন্তত ইস্টবেঙ্গল ফ্যানদের ক্ষেত্রে। জানুন, মানে আপনি ভালো আছেন না মন্দ আছেন দুটো জানাই দরকার, তেমনি আপনার পড়শি ভালো আছে না মন্দ আছে দুটো জানাই দরকার। এবার আপনি জেনে শুনে এবার আপনি সামনের দিনে কি করবেন ঠিক করুন। সকলে ভালো থাকবেন।